এতটা অন্য সকল বছরের মতো নয়। আপনারা সকলেই জানেন যে নববর্ষে আমাদের যে উচ্ছলতা, উদ্দীপনা এবং যে একটা উচ্ছ্বসিত ব্যাপার থাকে, সকলের মনের মধ্যে এক ধরনের আনন্দ থাকে। এবছর নববর্ষটা তার থেকে সম্পূর্ণভাবে আলাদা এবং আমরা মনে করতে পারি না আমাদের জীবদ্দশায় আমরা এরকম কোনো নববর্ষ দেখেছি কিনা, এতটা নিষ্প্রাণ বা এতটা নিশ্চুপ, এতটা নিরানন্দ। অবশ্য আমরা প্রত্যেকেই পরিস্থিতির শিকার। আপনারা সকলেই জানেন যে আমরা একটা লকডাউন সিচুয়েশন পার করছি, বিশেষ করে অস্ট্রেলিয়া প্রবাসী বাঙালি যারা আছেন। আপনারা জানেন যে একটা লকডাউনের মধ্যে আমরা আছি। বাংলাদেশ থেকে যারা আমাদের শোনেন, বিভিন্ন দেশ থেকে যারা শোনেন, প্রত্যেকটা দেশই একটা দাহকাল পার করছে। এ সময় এসে এই দাহকালটা আমাদের সামনে একটা সম্ভাবনার একটা দরজা খুলে দিয়েছে, যেখান থেকে আমরা চিন্তা করতে পারি যে আমরা এতদিন যে বৈশাখের সাথে পরিচিত ছিলাম, এতদিন যে নববর্ষের সাথে পরিচিত ছিলাম, সেই নববর্ষগুলো কেমন ছিল। যদি আমরা একটু রিক্যাপ করে একটার পর একটা দেখতে থাকি, যদি একটু টাইম লাইনের দিকে আমরা যদি একটু নজর দেওয়ার চেষ্টা করি, তাহলে কেমন ছিল সেই নববর্ষগুলো, কেমন ছিল নববর্ষের চেহারা, কিভাবে সেই চেহারা একের পর এক পাল্টে গেল এবং নতুন নতুন ছবি আমাদের সামনে উন্মোচিত হলো। আমাদের পেজ থেকে যে প্রচারণা হয়, সেই প্রচারণার মাধ্যমে আপনারা নিশ্চয়ই জানতে পেরেছেন যে আজকে আমাদের সাথে অতিথি হিসেবে কে আছেন। আমি আর যে শুভ আছি, আর যে পিয়া সাধারণত আমাদের সাথে থাকে, সেও আছে। এবং অতিথি হিসেবে যিনি আছেন তিনি আমাদের সাথে আগেও এসেছেন, আগেও কথা হয়েছে। আমাদের সৌভাগ্য যে আমরা আজকে তাকে দ্বিতীয়বারের মতো আমাদের সাথে পেয়েছি। সিডনিতে বাংলা গানের শুদ্ধতা প্রসঙ্গ যদি আসে, তাহলে সেই প্রশ্নের সকল উত্তর হবে একটি মানুষ, তিনি সিরাজুস সালেকিন। সিরাজুস সালেকিনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনাদেরকেও স্বাগত জানাচ্ছি আমাকে আপনাদের এই গান বাক্স অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। সবাইকে শুভ নববর্ষ। কেমন কাটছে নববর্ষের এই লকডাউন সিচুয়েশনে? বাসা থেকে তো বের হননি নিশ্চয়ই। না, বাসা থেকে তো বের হতে পারছি না, আর বের হওয়াটা ঠিক বোধহয় হবে না। তার বিশেষ মূল কারণ হচ্ছে আমার বয়স। আমরা হাই রিস্ক জোনে আছি। আর এছাড়াও আমার মনে হয় বের না হওয়াটাই ভালো। আমরা সবাই যদি সহযোগিতা করি সবাইকে, বাইরে বের না হই, তাহলে হয়তো অচিরে আমরা এর থেকে মুক্তি পাবো হয়তো। নিশ্চয়ই একটা বৈশাখ, একটা নববর্ষ আমাদের কাটছে সম্পূর্ণ গৃহবন্দী অবস্থায়। অনেকেই গৃহবন্দী অবস্থায় আছেন, অনেকেই হয়তো নেসেসারি কাজে, হয়তো তাদের বাইরে টুকটাক বের হতেও হচ্ছে। কিন্তু নববর্ষের সেই প্রাচীন ব্যাপারটা, বা অন্তত এক বছর আগেও আমরা নববর্ষকে যেভাবে দেখেছি, সেই এক বছর আগেকার ফ্লেভারটাও আর নেই। এই যে সালেকিন আঙ্কেল, আপনার দীর্ঘ সাংস্কৃতিক যাত্রায় বা 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 বলতে পারি জীবন যাত্রায় আসলে আপনার সামনে বৈশাখ এসেছে। আপনি একজন অত্যন্ত অ্যাক্টিভ সাংস্কৃতিক কর্মী ছিলেন, অত্যন্ত সক্রিয় সাংস্কৃতিক কর্মী ছিলেন। বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে তো বটেই, সিডনির সাংস্কৃতিক অঙ্গনেও। আজকে আমরা যে দিকটায় আলোকপাত করতে যাচ্ছি, সেই দিকটা হচ্ছে যে আপনার চোখের সামনে এই নববর্ষের চেহারাটা কিভাবে পরিবর্তিত হলো। আপনি যেহেতু আমাদের সিডনির একজন বটবৃক্ষ, এবং সিডনির সাংস্কৃতিক অঙ্গনে যেহেতু আপনি একদম প্রথম সারির প্রথম মানুষটাই হয়ে থাকবেন, সেহেতু আমরা প্রথমে বাংলাদেশ থেকে শুরু করব যে আপনার শৈশবের যে বৈশাখগুলো সেগুলোর চেহারা কেমন ছিল, এবং আস্তে আস্তে আমরা সিডনির দিকে আসব, এবং সাথে অন্যান্য প্রাসঙ্গিক বিষয় তো আলাপ হবেই। শুনছেন রেডিও গান বাক্স। সাধারণত আমরা এলাইভ 90.5 থেকে আসি, কিন্তু লকডাউনে আজকে আমাদের সাথে এখানেই উপভোগ করুন। আমাদের ভিডিওর নিচে যে কমেন্ট সেকশন আছে, সেই কমেন্ট সেকশনে আপনারা মন্তব্য করে জানিয়ে দিতে পারেন আপনাদের যে কোনো মতামত, করতে পারেন সিরাজুস সালেকিনের কাছে যে কোনো প্রাসঙ্গিক প্রশ্ন। এবং যদি কোনো গানের অনুরোধ থাকে, তাহলে একটু দয়া করে খেয়াল রাখবেন যে গানটা যাতে বৈশাখের ফ্লেভারের সাথে প্রাসঙ্গিক হয়। আমরা একটু কথাবার্তার দিকে যদি একটু এগোতে পারতাম সালেকিন আঙ্কেল। জি, কেমন ছিল ছোটবেলার বৈশাখ গুলো? ছোটবেলায় আমার যতদূর মনে পড়ে যে আমরা যখন খুব ছোট ছিলাম, 10, 12, 15 বছর বয়স, তখন ঢাকা শহরে অবশ্যই আমরা জানি যে 63-64 সাল থেকে ছায়ানট প্রথম তাদের অনুষ্ঠান শুরু করে, পয়লা বৈশাখের অনুষ্ঠান। কিন্তু সেই সময় আহ, সেই বৈশাখী অনুষ্ঠানটা খুব যে একটা বড় করে হতো তা কিন্তু না। হ্যাঁ, খুব ছোট করেই তখন ছায়ানটের অনুষ্ঠান হতো। আমরা ছায়ানট 1961 সালে আমরা জানি যে প্রথম রবীন্দ্র জন্ম শতবার্ষিকী শুরু করে। তারপরে 1963 সালের দিকে আমার যতদূর মনে পড়ে যে ছায়ানট প্রথম কাজকর্ম শুরু করে, এবং খুব সম্ভব
প্রথমেই ছায়ানটের অনুষ্ঠানগুলি হতো বাংলা একাডেমির বারান্দায়। এখন যে বাংলা একাডেমি তার বারান্দায় এর অনুষ্ঠানগুলি হতো, ক্লাস হতো। তারপর আস্তে আস্তে 63 সালের দিকে খুব সম্ভব ছায়ানট প্রথম বর্ষবরণ অনুষ্ঠান শুরু করে। 1966-67 সাল থেকে ছায়ানট বোধহয় খুব আমার যতদূর মনে পড়ে যে প্রথম বাইরে চলে আসে। বাইরে বলতে বটমূলে 1967 হবে খুব সম্ভব। বটমূলে চলে আসে এবং তখন পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয় যে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান বটমূলে। আসলে সেটি বটমূল ছিল না, সেটি একটি অশ্বত্থ গাছ, কিন্তু বিজ্ঞাপনটা হয়েছিল বটমূলে। সেই থেকে বটমূলে অনুষ্ঠানটাই প্রচলিত হয়ে গেছে। তো ছোটবেলায় মায়ের সাথে আমি গিয়েছি সেসব কিছু কিছু অনুষ্ঠানে। তারপর বেশ কিছু মেলা হতো, আমার মনে আছে যে বৈশাখী মেলা হতো। সে মেলায় বিভিন্ন রকমের খেলনা বিক্রি হতো। তা আমার মনে আছে যে উম, বেশিরভাগই ছিল মাটির খেলনা। তো আচ্ছা। মাটির পুতুল, মাটির বিভিন্ন রকমের জীবজন্তুর আকার আকৃতি মাটি দিয়ে তৈরি করতো। তো আমরা সেই সবই কিনে আনতাম। আর নানান রকমের ছোট খাওয়া দাওয়া বিক্রি হতো, যেমন খই, বিভিন্ন রঙের খই, তারপর মুড়ি, তারপর মুড়কি, মুরালি, কদমা, যে সমস্ত জিনিস আমরা আজকাল আর দেখি না, আহ, সেই সমস্ত জিনিস বিক্রি হতো। তা আমরা মার কাছে বায়না ধরতাম যে এটা কিনে দিতে হবে, ওটা কিনে দিতে হবে। তা আমি আমার বোন আমরা সবাই এক গাদা খেলনা কিনে বাসায় ফিরতাম। তো সেই রকমই ছিল বৈশাখী, আহ উম, বৈশাখের প্রথম দিনটা। আর সেই সাথে আমার মনে হচ্ছে যে আমার মা বা আমাদের পাড়ায় যাদেরকে দেখতাম সবারই বাসায় একটু ভালো খাওয়া দাওয়া রান্না হতো। ভালো আচ্ছা। খাওয়া দাওয়া রান্না হতো মানে যে সবাই একটু আহ তখনকার দিনে মানুষের জীবনযাত্রা খুব সাধারণ ছিল, অত্যন্ত সাধারণ। তো একটা দিনের জন্য আমরা সবাই একটু ভালো খেতাম। আহ, তবে আমার মনে পড়ে না যে বৈশাখে আমরা নতুন জামা কাপড় পরতাম। আমার মনে হয় আমরা কখনো পরিনি। এটা বোধহয় ইদানিংকার একটা রেয়াজ। হুম হুম। যে তোমার কি মনে হয় যে আমাদের সময় বোধহয় বৈশাখ মানে যে নতুন কাপড় চোপড় তা কিন্তু ছিল না। নতুন আহ, কাপড়ের ব্যাপারটা ছিল ঈদে, বৈশাখে ছিল না। হ্যাঁ, বৈশাখী ছিল। তো আসলে এখনকার দিনে সবকিছু বাণিজ্যিকীকরণ করা হয়েছে, ফলে হুম হুম। আহ, এই ব্যাপারগুলি চলে এসেছে। আর ইলিশ পান্তা বলতে আজকাল যেটা হয় সেটাও আমাদের সময় ছিল না। তবে গ্রামীণ সমাজে ছিল। গ্রামীণ সমাজে ছিল যে গ্রামে একটা হালখাতা হতো, আমরা ঢাকায়ও দেখেছি হালখাতা হতে। হালখাতা মানে হিসেবটা বন্ধ করা সেই বছরের জন্য, এবং পরের পয়লা বৈশাখে নতুন একটা হিসাবের খাতা খোলা হতো। হিসাবের খাতা এবং ছিল। যারা মহাজন ছিলেন, যারা ব্যবসায়ী ছিলেন, তারা সমস্ত তাদের যাদের ক্রেতা ছিলেন তাদেরকে মিষ্টিমুখ করাতেন। তো নানান রকম মিষ্টি থাকতো, তো আমরা মিষ্টি এবং খাওয়ার সেটা লোভেও, সেটা তাদের জন্য, হুম, হ্যাঁ, আমরা মিষ্টি খাওয়ার সেটা লোভে তাদের বিভিন্ন জন্য খুব বাসায় হ্যাপেনিং যেতাম। একটা জিনিস ছিল। হ্যাঁ, আমি ঠিক ভালো করে আচ্ছা। শুনতে পাচ্ছি না ইয়াকে। আহ, তুমি শুনতে পাচ্ছ আমাকে? হ্যাঁ হ্যাঁ, আমি আমি পরিষ্কার শুনতে পাচ্ছি। আমার মনে হয় কথাটা একটু ওভারল্যাপ হওয়ার কারণে মাঝখান থেকে একটু কেটে গেল। হ্যাঁ, বলো। যাই হোক, মানে সামান্য একটু ছেদ পড়লো, কোনো সমস্যা নেই, কন্টিনিউ করুন আঙ্কেল। জি, আবার বলো। মানে মাঝখানে একটু ছেদ পড়লো, কোনো সমস্যা নেই, আমরা এখান থেকেই কন্টিনিউ করি। হ্যাঁ, তো সেই রকমই আসলে এরকমই অত্যন্ত সাদামাটা ছিল আহ বর্ষবরণের উৎসব। খুব একটা যে বড় করে ঘটা করে সমস্ত হাজার হাজার মানুষ জমায়েত হতো তেমন কোনো ব্যাপার ছিল না। আঙ্কেল, আস্তে যদি আস্তে আমি একটা মুক্তিযুদ্ধের প্রশ্ন পরে, করি। স্বাধীনতার পরে মনে হয় ব্যাপারটা একটা আস্তে আস্তে বড় রূপ নিতে শুরু করে। অন্তত আমার তো তাই মনে হয়। জি আঙ্কেল, একটা প্রশ্ন ছিল যে হ্যাঁ, আম, সবকিছু খুব সাদামাটা ছিল বলছেন, খুব সিম্পলিসিটির মধ্যে অনেক সুন্দর একটা আম, বর্ণনা দিলেন। জি। কাপড় চোপড়ের দিক দিয়ে আপনার মা বাবা এনাদেরকে যখন দেখেছেন, এনারা কি ধরনের কাপড় পরতেন?
করতেন? মানে সাদা মধ্যে লাল কিংবা কোনো কালার কম্বিনেশন কি ফুটে ওঠে যখন স্মৃতি রোমন্থন করেন? হ্যাঁ, না মোটামুটি উম মা তো সবসময় সুতি কাপড়ই পরতেন। এবং তখনকার দিনে মধ্যবিত্ত সমাজের এটাই বোধহয় রেয়ার ছিল যে একটা আহ, সুতি কাপড় পরা। তো সুতি জি। তাঁতের শাড়ি পরতেন। সেটা নতুন নাও হতে পারে। আর বয়স্করা যেমন বাবাদেরকে দেখেছি, বাবা তো সবসময় পায়জামা পরতেন। তো ফলে বেশিরভাগ লোকই সেই সাদামাটা জীবন বলতে আমি সেটাই বুঝাতে চাচ্ছি যে কোনো একটা আড়ম্বর ছিল না। আচ্ছা। সবাই মোটামুটি একটা সমতার আচ্ছা, মধ্যে ছিল। আপনার 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 বাবা প্রয়াত আমাদের আমাদের জনাব আব্দুল লতিফ, জি, মহান সুরস্রষ্টা এবং মহান সঙ্গীতজ্ঞ। আহ, তার তো বাংলাদেশ স্বাধীনের পর, স্বাধীনের আগেও তার খুব সরব পদচারণও ছিল সাংস্কৃতিক জগতে। জি। হ্যাঁ, তার কি কোনো স্মৃতি মনে পড়ে? বা এই যে আপনার যে বৈশাখের অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ, সেটা কিভাবে শুরু হয়? দুটো প্রশ্ন আসলে। এটা মনে হয় পরস্পর সম্পর্কিত, কারণ তার হাত ধরে নিশ্চয়ই আপনার সাংস্কৃতিক অঙ্গনে আসা। হ্যাঁ, আম, যেকোনো ঢাকা শহরে যেকোনো বিশেষ অনুষ্ঠানেই আব্বার ডাক পড়তো সেই সময়। এবং আচ্ছা। আমার মনে আছে যে সাথে আমি, মা, আমার ভাই বোন সবাই আমরা একসাথে যেতাম। এবং খুব সম্ভব আমার যতদূর মনে পড়ে বাংলা একাডেমিতে একটা অনুষ্ঠান হতো, আহ, বেশ বড় অনুষ্ঠান, সেখানে বাবা যেতেন। তারপরে প্রেস ক্লাবে অনুষ্ঠান হতো, প্রেস ক্লাবে আচ্ছা। সাংবাদিকরা অনুষ্ঠান করতেন, সেখানে যেতেন। আর ছাত্রদের কোন অনুষ্ঠান হলে সেখানেও বাবা যেতেন, আমরাও সাথে যেতাম। আমার যতদিন মনে পড়ে এরকমই ছিল। তবে একটা কথা আবারও বারবার জোর দিচ্ছি যে আমাদের আহ 60 সাল থেকে 70 সাল পর্যন্ত আমি যে সময়টা বড় হয়েছি, সেই সময়টা আহ, বর্ষবরণ যে খুব একটা বড় করে হতো আহ, তা ঠিক আমার মনে পড়ে না। এখন আমরা যে বিশারত্ব জিনিসটা দেখি আহ, হুম। বাঙালিয়ানার বা বাঙালি সংস্কৃতির যে কোনো অনুষ্ঠানে, যেমন সেটা চৈত্র সংক্রান্তি হোক বা পৌষ মেলা হোক, বর্ষবরণের অনুষ্ঠান হোক, আহ, সমস্ত অনুষ্ঠানই একটা বিশাল আকারে হয়। কারণ মানুষের সচেতনতা বেড়েছে। আহ, মানুষ অনেক বেশি এখন সংস্কৃতি সচেতন। ফলে মানুষের আহ, যাতায়াতটা অনেক বেশি, আমরা অনেক মানুষজন দেখতে পাই এই সমস্ত অনুষ্ঠানে। কিন্তু আহ, আমাদের ছোটবেলায় সেরকম বিশাল মাপের, বড় মাপের অনুষ্ঠান খুব কম, খুবই কম হতো। আপনার অংশগ্রহণটা কিভাবে শুরু হলো বৈশাখী অনুষ্ঠানগুলোতে? আমার বৈশাখী অনুষ্ঠানে অংশগ্রহণ হলো, আমি তখন ছায়ানটে গান শিখছি। তো আমি তখন সেকেন্ড ইয়ারে গান শিখি। আহ, তখন আমার প্রথম গান গাওয়ার সুযোগ হয়। আমার কাছে উম, একটা বিশাল ব্যাপার ছিল। তো আমার মনে আছে যে তখনকার দিনে আমরা কয়েকজন বন্ধু আহ, রাত জেগে সেই রমনায় বটমূলে আহ, প্যান্ডেল, মঞ্চ তৈরি হতো, তারপর সাউন্ড সিস্টেম লাগানো হতো। তো আমরা হুম, হুম। তখন কয়েকজন বন্ধু সারা রাত জেগে থাকতাম সেই রমনা মাঠে। লিখে ওদের সমস্ত সাউন্ড সিস্টেম লাগানো হতো, মঞ্চ টঞ্চ বানানো হতো। এবং তারপরে ভোর হলে সারা রাত কেটে যেত ওদের সাথে। তা ভোর হলে এই সামনে আহ, আমরা কাপড় চোপড় নিয়ে যেতাম। ওখানে রমনা পার্কের ভেতরে একটা রেস্টুরেন্ট ছিল, রমনা রেস্তোরাঁ। তো সেই রেস্তোরাঁটায় আমরা ঢুকে মুখ হাত ধুয়ে আমরা কাপড়টা পরে আমরা সোজা মঞ্চে এসে বসতাম। তো সেই আমার স্মৃতি আছে। আমি 2-3 বছর গান করেছি সেই বর্ষবরণের অনুষ্ঠানে, ছায়ানটের। তো তাহলে মাঝে মাঝে কেন হলো ছাড়াছাড়ি? জি। মানে মাঝে মাঝে কেন হলো ছাড়াছাড়ি? মানে বৈশাখের অনুষ্ঠানে পারফর্ম থেকে ছেদ ও পড়লো আচ্ছা। কেন? না, তারপরে আমি আহ, 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 বেশ কয়েক বছর ছায়ানট অনুষ্ঠানে যাইনি আমার ব্যক্তিগত কারণে। আচ্ছা, আচ্ছা। ছায়ানটের অনুষ্ঠানে যাইনি, পরের দিকে আবার রেগুলার নিয়মিত যেতাম।
আচ্ছা, তো পরে মানে প্যারালাল একটা ধারাও তো তৈরি হয়ে যায়, যেমন বাংলাদেশ থেকে মানে যেহেতু শিল্প সাহিত্য সংস্কৃতির একটা ধারা, একটা জি, প্যারালাল ধারা সবসময় পশ্চিমবঙ্গে চলতো। জি, এবং আমরা জানি যে আপনি আইসিসিআর এর যে প্রেস্টিজিয়াস স্কলারশিপটা আছে যেটা শান্তিনিকেতনে দেয়া হয়, জি, হ্যাঁ মানে, সেটা নিয়েও আপনি পড়তে যাওয়ার একটা সুযোগ পেয়েছিলেন। যাই হোক, পরে ব্যক্তিগত কারণেই হয়তো আর জি। যাননি সেখানে। হ্যাঁ, আপনারা বাংলাদেশ থেকে এই অবজারভেশনটা কেমন ছিল যে পশ্চিমবঙ্গ বা পশ্চিমবঙ্গ কেন্দ্রিক যে সাংস্কৃতিক উদযাপন গুলো হয়, তাদের জি। বৈশাখের চেহারাটা কিরকম ছিল বলে মনে করেন? না, এটা তো অবশ্যই বলা যায় যে বর্ষবরণের অনুষ্ঠান বাংলাদেশের মতো অনুষ্ঠান বাংলাদেশে আমরা যেমন করে করি সেরকম কোনোদিনও বোধহয় পশ্চিমবঙ্গে হয়নি। এত বিশাল আকারের পয়লা বৈশাখ আমার জানা মতে পশ্চিমবঙ্গ কখনো করেনি। কারণ এটা একটা কারণ হতে পারে যে উম, আসলে ভারতে তো বিভিন্ন ভাষাভাষীর মানুষের বসবাস। আর আমি অনেক আগে থেকেই দেখেছি যে আমার মনে হয়েছে যে আহ, অন্য ভাষাভাষীর মানুষজন হয়তো কলকাতা দখল করে নিয়েছে। কারণ আমি দেখেছি যে কলকাতার বাঙালিরাও অনেকে দোকানপাটে গিয়ে হিন্দিতেই কথাবার্তা বলে। ফলে আমি উম, আমার মনে হচ্ছে যে আসলে বাংলাদেশের বাঙালিদেরই অনেক সঙ্গত কারণ আছে এই আমাদের এই বাংলা ভাষা এই সংস্কৃতিকে অনেক বেশি মূল্য দেওয়ার। কারণ এর কারণ হচ্ছে যে আমার মনে হয় যে আমরা আমাদের ভাষার জন্য আহ, আমরা যে প্রাণ দিয়েছি সেটা বোধহয় পৃথিবীর অন্য কোনো দেশের মানুষ দেয়। তো ফলে আমাদের দরদটা অনেক বেশি, আমাদের সম্মানটা অনেক বেশি। আমরা অনেক বেশি ভেতর থেকে এই সমস্ত জিনিসকে ধারণ করি। আর পশ্চিমবঙ্গের মানুষরা অবশ্যই তারা বাংলা ভাষাভাষী যারা তারা অবশ্যই তাদের দেশকে ভালোবাসে, তাদের ভাষাকে ভালোবাসে, কিন্তু আমাদের মতো করে বোধহয় ভালোবাসতে পারে। তা আপনি যাই বলুন না কেন, অবশ্যই। আঙ্কেল, গান নিয়ে একটা প্রশ্ন করব। হ্যাঁ, বলেন। সেটা হচ্ছে আম, এই রমনায় আপনি যখন পারফর্ম করতেন কিংবা ওই সময়ে জি, আহ, কি ধরনের গান হতো আর সেই গানগুলো কি এখনো হচ্ছে কিনা? হ্যাঁ, একটা কথা জোর দিয়ে বলা যায় যে আমরা সেই ছোটবেলায় বা আমি যখন থেকে ছায়ানটে গান করতাম সেই সময় বটমূলে যে সমস্ত গান হতো আজ ধরো 40 বছর পরেও ঠিক একই রকমের গান ছায়ানট করছে, বাংলাদেশে হচ্ছে। আহ, সেটা কি যেমন পঞ্চকবির গান, পঞ্চকবির গান অবশ্যই থাকতো। হুম হুম। সেই সাথে পুরাতনী গান যারা ছায়ানট থেকে পাশ করে বের হয়ে গেছেন তাদেরকেও সেদিন অনুষ্ঠান গান করার জন্য আমন্ত্রণ জানানো হতো। আমাদের সিনিয়র যারা ছিলেন তারাও আসতেন এবং তারাও বিভিন্ন রকমের নজরুলগীতি, রবীন্দ্রসঙ্গীত, পুরাতনী গান আহ, এই সমস্ত গান করতেন এবং আহ, লোকগীতি হতো, অত্যন্ত জমজমাট লোকগীতির একটা পর্ব ছিল। তা আমি ঠিক গত বছরের ছায়ানটের পয়লা বৈশাখ অনুষ্ঠানে দেখেছি ঠিক একই রকমের ফরম্যাটে ঠিক পঞ্চকবির গান, পুরাতনী গান এবং আমাদের লোকসঙ্গীত, আহ, এই সমস্ত গানই। একটা কথা আমি বলতে চাই যে আমি আহ, যেহেতু ছায়ানটে গান শিখেছি, আমি ওদের সাথে ছিলাম অনেক বছর, আমি কিন্তু প্রতিটিতে আমি ঠিক একই রকম একটা ধারা আমি কিন্তু রেখেছি। এটা যারা প্রতিটিতে আছে তারা যদি আহ, ব্যাপারটা খেয়াল করে তাহলে দেখবে যে আমি কিন্তু এই ফরম্যাট থেকে বের হইনি। আমরা মোটামুটি পঞ্চকবির গান, আহ, পুরাতনী গান এবং লোকসঙ্গীত, আমাদের গণসঙ্গীত, দেশ ও মাটির গান, ভাষার গান, আমরা ছায়ানটের আমার মনে হয় মূল উদ্দেশ্যই হচ্ছে যে বাংলা সংস্কৃতির আসল যে মূলধারার সংস্কৃতি এটাকে বাঁচিয়ে রাখা, এটাকে মানুষজনের কাছে পরিচিত করা, মানুষকে মনে করিয়ে দেয়া যে আমাদের সংস্কৃতিটা কেমন। আহ, এবং আমি সিডনিতে আসার পর আমি যে প্রতিটিতে আমি যেই কাজটা করছি বা যেমন করে করছি সেটা এক্স্যাক্টলি শ্যাডো অফ ছায়ানটের কার্যক্রম। যে সেই একই ধারায় আমি এখানে গান বাজনা চর্চা করি।
এই আর যারা যারা জানেন না, আমি আসলে এটা বলতে চাই, গত 12 বছর আমি অ্যাকচুয়ালি 14 বছর হয়ে যাচ্ছে মনে হয় এখন প্রতীতির সাথে আছি। আমি খুবই সৌভাগ্যবতী মনে করি নিজেকে, যে আম, সালকিন আঙ্কেলের মতো মানুষের সাথে মানে গান শিখতে পেরেছি, ওনার সাথে অনেক কিছু নতুন করে জেনেছি গান সম্বন্ধে, এবং আম, সেটা বাংলাদেশের আম, সাথে আমাকে এখনো পর্যন্ত সম্পৃক্ত রেখেছে। তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এই ধারাবাহিকতাটা যেন চলতে থাকে। আঙ্কেল, আপনি ভালো থাকেন, জি সব সময় আমাদের আশীর্বাদ করবেন। জি অবশ্যই। যেমন তবে আমাদের এই সংস্কৃতি বা আমাদের যে সমস্ত যেমন পার্বণ, এইগুলিকে যারা আমাদের দেশে প্রচলিত করেছেন, তাদের কে অবশ্যই আমাদের স্মরণ করা উচিত সবসময়। তার মধ্যে একটা কথা হয়তো অনেকেই জানেন না যে 1956 সালে ঢাকায় তখন পাকিস্তান সরকারের গণপরিষদের একটা অধিবেশন বসেছে। তো সেই অধিবেশনে পাকিস্তান থেকে সমস্ত গণপরিষদের সদস্যরা এসেছে। তো তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন সেই পরিষদের একজন সদস্য। তো তিনি সানজিদা খাতুনকে তখন ডেকেছিলেন, আমন্ত্রণ আচ্ছা। জানিয়েছিলেন। সেই 56 সালের কথা বলছি। তখন ডেকেছিলেন যে আমার সোনার বাংলা এই গানটি করার জন্য। তো সানজিদা আপা তখন সেই পাকিস্তান গণপরিষদ দের যে অধিবেশন ছিল, সেই অধিবেশনে আমার সোনার বাংলা গানটি পুরো গানটি তিনি গেয়েছিলেন। কাজেই আহ, আসলে মানুষের যারা দূরদৃষ্টি সম্পন্ন, জি। তারা কিন্তু এইভাবেই আমাদের সংস্কৃতির যে শেকড় সেগুলিকে রোপণ করেন। তো আজকে যদি আমরা চিন্তা করে দেখি যে আমাদের জাতীয় সঙ্গীত হয়েছে সোনার বাংলা, তো এর পিছনে আহ, এই সমস্ত লোকের অবদান আছে যে কিভাবে। নিশ্চয়ই অবশ্যই। নিশ্চয়ই এই সমস্ত লোকেদের অবদান আছে, ছায়ানটের একটা বিশাল অবদান আছে। বিশেষ করে বাংলাদেশে বৈশাখ উদযাপন শুধু না, মানে সমগ্র সাংস্কৃতিক চিত্রটাই, সেটাকে একটা জি। শেপে নিয়ে আসার জন্য আমি মনে করি যে ছায়ানটের একটা বিশাল বড় অবদান আছে। কিন্তু আরেকটা কথা খুব ইম্পর্টেন্ট, যেটা অনেকেই জানে না, যে সেই সময় ছায়ানটের প্যারালাল আরেকটা সংগঠন ছিল, সেটা বুলবুল ললিত কলা একাডেমি। বাফা। বুলবুল ললিত কলা একাডেমি সেই সময়ে ধরেন 61, 62, 63, 64, 65 এই সময়টা সাংঘাতিক ছায়ানটের সাথে সমানভাবে চলে আমাদের বাংলা সংস্কৃতির একজন ধারক বাহক ছিল। ওরাও কিন্তু আচ্ছা। সেই সময়ে সেই 57, 67, 68 বা তারও আগে হয়তো কণিকা কণিকা বন্ধ। ব্যানার্জি, তারপরে দেবব্রত আহ, আহ, ওনাদেরকে নিয়ে এসেছিলেন ঢাকা শহরে গান করার জন্য। সেই সময় সেই সময় শ্যামা, চিত্রাঙ্গদা নৃত্যনাট্য করতো কিন্তু বুলবুল ললিত কলা একাডেমি। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, সেই জন্য আসলে এখন হয়তো নেতৃত্বের কারণে বা যোগ্য লোকের অভাবে সংগঠনটা পিছিয়ে পড়েছে। আতিকুল ইসলাম ছিলেন একজন অত্যন্ত যোগ্য ব্যক্তি, যিনি শিক্ষক ছিলেন। আমাদের ছায়ানটে যেমন আমরা ওয়াহিদ ভাই, সঞ্জিত আপাকে আমরা গুরু বলে মেনেছি, ঠিক সেই রকম ওই বুলবুল ললিতা কলা একাডেমিতে আতিকুল ইসলাম, উনি হচ্ছেন অধ্যাপক রফিকুল ইসলাম, বাংলার অধ্যাপক, জি 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 তার জি। ছোট ভাই আতিকুল ইসলাম। উনি এই বুলবুল ললিত কলা একাডেমি এই সংগঠনটির রবীন্দ্রসঙ্গীতের প্রধান ছিলেন। সেই সাথে আরো অনেকে ছিলেন, যেমন ফজলে নিজামী, আহ, যার কথা অনেকেই হয়তো এই প্রজন্মের অনেকেই জানবে না যে ফজলে নিজামী একজন অত্যন্ত নামকরা রবীন্দ্রসঙ্গীত গাইয়েছে। আহ, সুতরাং আসলেই অনেক লোকের অনেক রকম অবদানের ফলেই আসলে একটা রেনেসার মতো ছিল, একটা যুগ তৈরি হয়েছে সেই সময়। সেই যুগেরই উত্তরসূরি হচ্ছে আমরা, যারা সেই ধারাটাকে এখন আমরা বহন করেছি। আচ্ছা, প্রতীতির বর্ষবরণটা মানে পিয়া যেটা বলছিল, আমি আমি আসলে ঠিক শিওর না, আমি সিডনিতে এসেছি অনেক পরে।
সুতরাং সিডনিতে বর্ষবরণের যে ব্যাপার স্যাপার গুলো সেগুলো আমার থেকে আসলে পিয়া অনেক ভালো জানে এবং ও জি ছোটবেলা থেকে দেখেছে। কিন্তু তারপরেও জি যেহেতু আমি দেখিনি, আমি আপনার কাছে জানতে চাই যে প্রতিটি বর্ষবরণের যে চিন্তাটা, সেই চিন্তাটা আসলে কিভাবে শুরু হলো যে এরকম একটা বর্ষবরণ অনুষ্ঠান করা যায় বা সেটার কন্টেন্ট কিরকম হবে? হ্যাঁ, আমি আসলে আমি যখন প্রথম আসলাম আহ 1995 সালে, আসার পর আমি একটা প্ল্যাটফর্ম খুঁজছিলাম, যেখানে আমি আমার কাজগুলি করতে পারি। আমি যা শিখেছি, আমি হয়তো কোনো সংগঠনের সাথে আম, উম, থেকে কাজ করতে পারতাম। আমি প্রথমে বঙ্গবন্ধু পরিষদে আমি যোগদান করেছিলাম। আচ্ছা। কিন্তু মাস ছয়েকের মতো ওখানে ছিলাম। আহ, উম, আমি বুঝেছিলাম যে ওদের সাথে কাজ করলে আমার যেই উদ্দেশ্য সেটা সিদ্ধি লাভ করবে না, আমি সার্থক হব না। তখন আমি ভাবছিলাম যে আমার মতো করে যদি কিছু একটা করা যায়। তো তখন মাত্র 5-6 জন শিল্পী নিয়ে যারা গান করেন, কিন্তু সেই অর্থে আহ, আমি যেমন কিছুটা শিখে এসেছিলাম, আহ, অনেক সংগঠন করেছি, ছাত্র রাজনীতি করেছি। আহ, আমি অনেকগুলি দিক একসাথে দেখতে পারতাম, যেটা আমার আগে থেকেই অভিজ্ঞতা ছিল। বিভিন্ন আমি খুঁটিনাটি অনেক কিছু, জি খুঁটিনাটি হ্যাঁ অনেক কিছু যেগুলো জি থাকে, জি হ্যাঁ। জি হ্যাঁ, কারণ আমি ঢাকা ইউনিভার্সিটি থাকতে সংস্কৃতি সংসদ একটা নামে একটা দল ছিল, একটা আচ্ছা। সংগঠন ছিল। সংস্কৃতি সংসদ অত্যন্ত বিখ্যাত একটি দল ছিল, যেখানে আহ, আহ, বিখ্যাত বিখ্যাত লোকজন সেই সংস্কৃতি সংসদ করতেন। তো আমি সেই সংস্কৃতি সংসদে ছিলাম প্রায় 5-6 বছর, ছাত্র ইউনিয়ন করতাম। ফলে আমি নিজে গান করতাম, প্রচার প্রকাশনা, লেখালেখির কাজ, এই সমস্ত করতাম। সংগঠন করতাম, বিভিন্ন বড় বড় অনুষ্ঠানের আয়োজন করতাম, কবিতা পাঠের আসর করতাম। বিভিন্ন কবি সাহিত্যিকরা, এখনকার আমার বয়সী যারা ছিলেন, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, এরা আমাদের বন্ধু ছিল। আহ কামাল চৌধুরী, জাফর বাজেদ, আমরা হুম, এরা হুম, আমাদের বন্ধু ছিল। আলী রিয়াজ। হুম, হুম। আহ, ফলে আহ, আমাদের বেড়ে ওঠাটা অন্যরকম হয়েছে। কিন্তু এখানে এসে দেখলাম যে আমি সেরকম কোনো পরিবেশ পাচ্ছি না। ফলে তখন আমি মাত্র 5-6 জন নিয়ে একটা সংগঠন তৈরি করলাম, নাম দিলাম প্রতীতি। প্রতীতির আহ, অর্থ হচ্ছে বিশ্বাস। তো সেই থেকে যাত্রা শুরু 1996 সাল থেকে। উম, এবং আমাদের অনুষ্ঠানের ফরম্যাট হচ্ছে এক্স্যাক্টলি ছায়ানটের মতো। আমরা এর বাইরে যাইনি। আর আমি একটা কথা বলতে চাই, এর বাইরে যাওয়ার আমাদের মনে হয় দরকারও নেই, কারণ আমাদের ভান্ডারে এত রকমের গান, এত রকমের সুর, এত আসলে রকমের কালোয়াতি আছে, হুম, হুম। এত রকমের পারঙ্গমতা দেখানো যায়। হ্যাঁ, এত রকমের রসের গান আছে। আহ, এর বাইরে যাওয়ার আমার মনে হয় কোনো দরকার নেই। অবশ্যই যাওয়া যায়, কেন যাওয়া যাবে না? তবে রবীন্দ্রনাথের একটা কথা আমার খুব মনে হয় যে, রবীন্দ্রনাথ একটা কথা বলেছেন যে, আমি আমার জানলা সবসময় খোলা রাখবো। সেই জানলা দিয়ে বাতাস আসবে, আমি সেই বাতাস উপভোগ করব। কিন্তু যখন ঝড় আসবে, তখন আমি আমার জানলাটা বন্ধ করব। তো সংস্কৃতির ব্যাপারটাও তাই। আমরা কিন্তু দেবে আর নেবে, মিলাবে মিলিবে। আমরা বিভিন্ন দেশীয় সংস্কৃতির, বিভিন্ন বিদেশি সংস্কৃতির থেকে জিনিসপত্র আমরা অবশ্যই নেব। রবীন্দ্রনাথ নিজেও নিয়েছেন, নজরুলও নিয়েছেন। হুম, আমরা অবশ্যই নেব। কিন্তু যখন ঝড় আসবে আমরা সেই জানলাটা বন্ধ করে দেব। তার মানে আমি এটাই বুঝাতে চাচ্ছি যে, যে জিনিস বাংলা সংস্কৃতির সাথে খাপ খায় না, সে জিনিস নিলে একটা উদ্ভট একটা সংস্কৃতি তৈরি হয়। হ্যাঁ, যেই জিনিসটা স্থায়িত্ব বেশি দিন থাকে না, বেশিক্ষণ থাকে না। আর গান জিনিসটা তো শুধু আনন্দের ব্যাপার না। গান জিনিসটার মধ্যে দিয়ে মানুষকে উদ্বুদ্ধ করা যায়, মানুষকে মনকে পরিশোধিত করা যায়, একজন মানুষকে ভাবতে শেখায়, একজন মানুষের চিন্তা শক্তি বাড়ায়। হ্যাঁ, এবং অনেক রকম স্থূলতা, অনেক রকমের রুচিহীন আহ, কর্ম, এসবের থেকে মানুষ বিরত থাকে। আমার মনে হয় একজন আহ, যখন
একজন লোক যখন সত্যিকারের শিল্পী হয়, আহ, সে অনেক কিছুই ভাবতে শেখে, অনেক ভাবেই ভাবতে শেখে। যেমন রবীন্দ্রনাথের বিভিন্ন গানের কথা শুনলেই তো আমার মনে হয় যে তিনি এক্স্যাক্টলি। কিভাবে ভেবেছেন, তাই না? রাইট। আহ, এখানে এখানে একটা একটা ব্যাপার যদি একটু সালাকিন আঙ্কেল একটু ছোট্ট করে একটু যোগ করতে চাই, প্লাস আপনি যদি আরেকটু হ্যাঁ এরকম পজিশনে যদি একটু সামনে এসে থাকেন, তাহলে আপনার আপনার কথাটা মোটামুটি ভাবে বেশ বেশ পরিষ্কার শোনা যাবে। জি এবছর আমাদের মোটামুটি বৈশাখী আয়োজন যা যা ছিল, আমরা কিন্তু সিডনি জুড়ে বৈশাখী আয়োজন মোটামুটি করে ফেলেছিলাম এবং আমাদের রিহার্সালও শুরু হয়ে গিয়েছিল বিভিন্ন জি প্রতিষ্ঠানে। এবং আমি ফেসবুকে আমার মনে আছে যে প্রতিটির যে অনুষ্ঠানটি হয় সেই অনুষ্ঠানটিরও আমি ইভেন্ট লিংক পেয়েছিলাম। আমরা জি আমাদের পরবর্তীতে এই পরিস্থিতি পরিবর্তিত হয়ে যাওয়ার কারণে এই অনুষ্ঠানগুলো সবগুলো একসাথে স্থগিত হয়ে গেছে। সেজন্য ঘরে বসে মানুষ নিশ্চয়ই সেই অভাবটা অনুভব করছে যে এবছর তো আমরা কিছু শুনতে পেলাম না। এখন জি তাদের যদি কোনো ত্রাণকর্তা থাকে, তাহলে সেটা আপনি ছাড়া তো আর কেউ হতে পারে না। না না এবছর আপনার কাছে কি ছিল আপনার ভান্ডার থেকে, যদি আমাদের আমাদের যদি একটু আশীর্বাদ বর্ষণ করতেন। না, আসলে সেরকম কিছুই না যে উম, আমরা প্রতি বছর যেরকম অনুষ্ঠান করি, এবারও সেরকমই একটা অনুষ্ঠান আমরা সাজিয়েছিলাম। এখানেও পঞ্চকবির গান ছিল, দেশ ঘরের আচ্ছা। গান ছিল এবং লোকগান ছিল। হুম হুম। আম, কিন্তু আমরা করতে পারলাম না। আর একটা বড় ব্যাপার হচ্ছে যে আমরা গত কয়েক বছর থেকে আমরা শিশু কিশোরদেরকে অন্তর্ভুক্ত করেছি আমাদের অনুষ্ঠানে। যে প্রথম একটা পর্বে শিশু কিশোররা একটা পরিবেশনায় থাকে। ফলে আমার মনে হয়েছে যে আমরা যখন আস্তে আস্তে বিদায় নেব, তখন যেন আরেকটা দল তৈরি হয়, আরেকটা প্রজন্ম যেন আস্তে আস্তে আমাদের মতো রুচি নিয়ে, আমাদের মতো আহ, আহ, মন নিয়ে তারা যেন আরেকটা প্রজন্ম যেন তৈরি হয়ে আসে। আহ, তো সবচেয়ে আমার খারাপ লাগছে যে সেই বাচ্চাদেরকে আমরা এবার অনুষ্ঠান করতে দিতে পারলাম না। অবশ্যই বর্তমান বৈশ্বিক কারণে, কিন্তু মনে হয় যে ভবিষ্যতে আগামীতে আমরা অবশ্যই পারবো, আগামীতে আরো ভালো করে পারবো। উম, এবং আমার মনে হয় নিশ্চিতভাবে আগামী কিন্তু অনুষ্ঠান। সিডনি, হ্যাঁ, জি সিডনি কিন্তু সার্বিকভাবে সিডনি কিন্তু সার্বিকভাবে গান শোনা থেকে বঞ্চিত হলো। এবং জি আমাদের যারা অবশ্যই। দর্শক ইতোমধ্যে আমাদের সাথে লাইভে যোগ হয়েছেন, হ্যাঁ, তারা নিশ্চয়ই অপেক্ষা করে আছেন যে সিরাজুস সালেকিন যেহেতু গানের মানুষ, যেহেতু সুরের মানুষ, কখন জি তিনি একটু কিছু শোনাবেন। আচ্ছা, আমি অল্প একটু করে গান শোনাই। হ্যাঁ, প্লিজ। অল্প একটু গান শোনাই। আসলে এই কয়েকদিন বাসায় থাকার কারণে গান নিয়ে খুব একটা বসা হয়নি। আহ, মানে মানসিক অবস্থাও সেরকম ছিল না। তা আমি একটু শোনাচ্ছি। অন্তরে যা কিছু, অন্তর সংসারে করেছি বড়, করেছি
বাহ! আমি অল্প কিছু শোনালাম। আর আপনাদের হাতে কি সময় আছে? আছে আঙ্কেল, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। হ্যাঁ, বলো। এই যে ফরম্যাটটার কথা বলছিলেন, গানগুলো এখনো দেশের মতো করে আমাদেরকে শেখানো এবং গাওয়া। জি। এর সাথে, সাথে আপনি আম এটাও করেছেন যে পরিবেশটা তৈরি করা। আমি যতদূর জানি আম অ্যাশফিল্ড পার্কে আমাদের প্রতীতির বর্ষবরণ অনেক বছর হয়েছে। জি। তাছাড়াও যারা বাকি পারফর্মার্স ছিল আমাদের প্রতীতির মানুষজন ছাড়া, আম তারাও যেমন আবৃত্তি করেন, যারা নাচ করেন, জি। সবাইকেই আপনি আম সেরকম রুচিসম্পন্ন পারফরম্যান্স করার জন্য ইন্সপায়ার করেছেন। তাছাড়াও যারা মেলা ধরনের পরিবেশে যায়, তারা অনেক সময় শোনার আম পরিস্থিতিতে থাকে না। অনেক সময় খেতে ব্যস্ত থাকে, গল্প করতে ব্যস্ত থাকে। এটাও আমরা প্রতীতির বর্ষবরণে কখনো দেখিনি। যেটা একটা বিশাল বড় ব্যাপার। মানে আপনার নেতৃত্ব, মানুষজন এবং ইনফ্যাক্ট শুধু পারফর্মার না, লিসেনারদেরকেও তৈরি করা। এটা একটা বড় অ্যাচিভমেন্ট। এটা করতে কি, কি বাধা আপনাকে পার হতে হয়েছে? না, যেমন আসলে প্রিয়া খুব সত্যি একটা কথা বলেছে। এটা একটা অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয় আমার মনে হয়। একজন আমাদের কি লিডার। আওয়াজে কি একটু সমস্যা হচ্ছে? সরি, আমি আসলে আপনাকে শুনতে পাচ্ছি না। পিয়াদি কি শুনতে আমি পাচ্ছেন? একটু আমিও সমস্যা। আমিও তোমার কথা একদম শুনতে পাচ্ছি না, প্রিয়ার কথা খুব কম শুনছি। আমার কথা কি শুনতে পাচ্ছ তোমরা? এখন শুনতে পাচ্ছি। এখন এখন একটু তারপরেও কিছুটা হলো। একটু যদি আপনার মোবাইলটা একটু ডানে বামে যদি একটু সরিয়ে নিতেন। আচ্ছা, এখন কি শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে। এখন শোনা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে আমি একটা কথা তো সবসময় বলেছি, আমি একটু আগে যেটা বললাম যে আহ, দর্শকদের তৈরি করা বলতে এমন একটা উপস্থাপনা হবে যেন দর্শকরা সম্পৃক্ত হতে পারে। আমি একটা গল্প বলি এই ব্যাপারে, একটা খুব ইন্টারেস্টিং গল্প। আমার জি। একটা একক অনুষ্ঠান হচ্ছিল সিডনিতে, কোনো একটা হলে। তা আমি যখন ইন্টারভেলের সময় একটু বের হলাম চা খেতে, তখন দেখি যে একটা মেয়ে, প্রায় 24-25 বছরের মেয়ে, আহ, আমার আমার কাছে চলে আসলো এবং বললো যে আঙ্কেল, আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি? তা আমি বললাম যে হ্যাঁ, অবশ্যই। তবে মেয়েটি সম্পর্কে একটা কথা আমি বলতে পারি, যে সেই অনুষ্ঠানে সবাই এসেছিল শাড়ি পরে, মেয়েরা। একমাত্র এই মেয়েটিকেই দেখলাম যে তার পরনে একটা জিন্স এবং একটা শার্ট পরা। তা আমি বললাম যে কি কথা বলতে চাও তুমি? বললো যে আঙ্কেল, আমার মা ছোটবেলা থেকে খুব রবীন্দ্রসঙ্গীত শুনতো। তা আমরা একদম পছন্দ করতাম না রবীন্দ্রসঙ্গীত। একদম আমাদের দুই চোখের বিষ ছিল, আমরা কিছুতেই রবীন্দ্রসঙ্গীত পছন্দ করতাম না। সেই থেকে রবীন্দ্রসঙ্গীত আমি কখনো শুনিনি। তো আজকে আমার বন্ধুরা আমাকে জোর করে নিয়ে আসছে আপনার গান শোনার জন্য। তা আমি বের হয়ে এসেছি যে ঘর থেকে বের হব বলে। আমি কিন্তু আপনার গান শোনার জন্য একটু উৎসাহী ছিলাম, কিন্তু ফার্স্ট হাফে আপনার গান শুনে আমি অবাক হয়েছি। তাই বললাম, তাই নাকি? তোমার কি ভালো লাগলো? বললো যে গান গাওয়ার সময় আপনি গানের যে অর্থগুলি বলছিলেন, কথার যে অর্থ বলছিলেন, গানটার ভাবটা বলছিলেন, গানটা কেমন করে রবীন্দ্রনাথ লিখলেন, কোন পরিবেশে লিখলেন, এই কথাগুলি আপনি যখন বলেছেন, তখন আমি একদম গানের ভিতরে, আপনি যখন গানটা এরপরে গাইলেন, তখন সেই গানটার সমস্ত ছবি আমার চোখের সামনে ভেসে উঠেছে। তো আমি বললাম, তাই তোমার এতটাই ভালো লাগলো? বললো হ্যাঁ। বলে আপনাকে আমি এই কথাটা বলতে পারি যে এখন থেকে আমি প্রত্যেকদিন রবীন্দ্রনাথের গান শুনি। বাহ! বলছি তাই?
তো ব্যাপারটা আসলে তাই, জানো, যে আমার মনে হয় যে মানুষকে আহ, সেভাবেই তৈরি করতে হয় যে কিছু কিছু মানুষ হয়তো থাকেন যে তারা শুধু গান করে যান, হ্যাঁ, কিন্তু আহ, সেটা অবশ্যই একটা ব্যাপার আছে, মানুষের ভালো লাগার একটা ব্যাপার আছে, গান শুনতেও তো ভালো লাগতে হবে। কিন্তু একটি গানের যখন অর্থ তুমি বলে দিবে, একটা গানের জন্মের ক্ষণ বা জন্মের কারণটা তুমি বলবে যে কেমন করে এই গানগুলি রচিত হলো, কি রাগে রচিত হলো, একটি গানে একটি মাইনর সুর কেন লাগলো, গানটা পুরাটাই মেজর সুরে গাওয়া হচ্ছে, হঠাৎ করে একটি মাইনর সুর কেন আসলে, এটা যদি তুমি দর্শককে বলে দিতে পারো, শ্রোতাকে, তিনি অবশ্যই বুঝতে পারবেন যে কেন সুরটি এরকম হলো। তো ব্যাপারটা তাই আসলে, যে ভালো দর্শক আহ, তৈরি করাটাও একটা কারণ। কারণ আমার মনে হয় যে আমি দেখি যে যখন এই দেশে ব্যান্ডের গান হয় বা বিভিন্ন রকমের গান হয়, অবশ্যই সেগুলি এই জেনারেশনের গান, তখন দেখি যে সেখানে প্রায় 700-800 লোক থাকে। কিন্তু যখন আমাদের রবীন্দ্রনাথের গান হয় বা নজরুলের গান হয়, কিংবা আমাদের পল্লী গীতি হয়, দেশের গান হয়, ভাষার গান হয়, সে আর যাই করি না কেন, প্রতিটি করুক আর অন্য কোনো দল করুক, বা একটা বই মেলা হয়, সেখানে 200-300-400 লোকের বেশি হয় না। এটা হচ্ছে এই কারণেই যে প্রথমত আহ, সম্মানবোধটা হয়তো থাকে না, বা তারা আকর্ষিত হয় না, তারা ভাবে যে না, এটা তো লঘু একটা সুরের গান, এটাতে কোনো উন্মাদনা নেই, এইটাতে কোনো মাদকতা নেই, হ্যাঁ। কিন্তু উন্মাদনা আছে একরকম, যদি কেউ বুঝতে পারে, যদি কেউ বুঝতে পারে, তাহলে অবশ্যই আমাদের বাংলা গানের মাধুর্য অনেক বেশি। এখানে হ্যাঁ, বলেন। এখানে এই এই বিষয়টা যদি আঙ্কেল মানে এখানে এক দুটো ভিউ পাওয়া যায়। একটা ব্যাপার হচ্ছে যে নতুন জেনারেশনের যে কন্টেম্পোরারি মিউজিক আছে, এই জি, কন্টেম্পোরারি মিউজিকে এক ধরনের মানে সাময়িক অ্যাড্রেনালিন রাশ থাকে, যে মানে সাময়িকভাবে মানুষকে উত্তেজিত করে, অনেকটা জি, ড্রাগসের মতো সাময়িকভাবে মানুষকে উত্তেজিত করে, ইন দ্য লং রান সেটা টিকে থাকে না। জি, আর যেটা আমাদের চিরায়ত বা মানে আমাদের আমাদের লোকজ সংস্কৃতি, যেটা মানে যেটা টিকে থাকার মতো, যেটা টিকে থাকার জি। গুণ সম্পন্ন, সেটা দিন শেষে টিকে যায়। এখন আহ এটা এটা কি টেকনিক্যালি অস্বীকার করা যাবে যে এই যে মানে ধারাবাহিক যে যে ব্যাপারটা আছে, মানে কন্টেম্পোরারি মিউজিক বা কন্টেম্পোরারি কালচার, এই কন্টেম্পোরারি কালচারটারও কিন্তু দরকার আছে, হতে পারে মানে জিনিসটা যেহেতু না, গঠনগতভাবে অবশ্যই একটু আমি সস্তা। দরকার নাই তা কিন্তু বলছি না, দরকার নাই তা বলছি না, কিন্তু আচ্ছা। দুইটাই সমানভাবে চলতে পারে, অবশ্যই চলতে হুম। পারে। কারণ একজন হ্যাঁ, 18-20 বছরের, হ্যাঁ বলো। সাথে সাথে মানে আসলে যে যে বিষয়টার উপরে ফোকাস, সেটা হচ্ছে যে আমাদের যে চিরায়ত ব্যাপারগুলো আছে বা যে 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 ক্লাসিক্যাল মিউজিক আছে, আমাদের যে দেশজ সংস্কৃতির গানগুলো আছে, আমরা কি কোনো কারণে এই গানগুলো সেইভাবে উপস্থাপন করতে ব্যর্থ হচ্ছি, যেভাবে উপস্থাপন করলে আসলে দর্শক এগুলো গ্রহণ করতো? আমার মনে হয় না, আমার মনে হয় না, কারণ মানুষের আজকালকার দিনে, তোমাদের বয়সী বা তার চেয়ে কম ছেলে মেয়েদের, কম বয়সী ছেলে মেয়েদের, তারা মূলত আকাশ সংস্কৃতির ব্যাপারে অনেক বেশি দুর্বল। হ্যাঁ, যেমন কোথাও ইউটিউবে একটা ভালো গান দেখা গেল, ভালো আহ, বেশ নাম করা শিল্পীর গান দেখা গেল, তার জন্য অস্থির হয়ে গেল। কিন্তু বিশেষ করে আমি খুব বিখ্যাত কিছু ভারতীয় শিল্পীর গান শুনছিলাম, হ্যাঁ, আমার কাছে মনে হয়েছে তারা খুব বিখ্যাত, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে তার চেয়েও ভালো গান হয়, হ্যাঁ, তার চেয়েও ভালো গান হয়, কিন্তু সেই সমস্ত গান প্রশংসিত হয় না। এটা সত্যি কিন্তু। আম, কারণ কি, কারণ মানুষের আজকালকার দিনে অত ভাবার সময় নেই। হ্যাঁ, তুমি কি কেবলই ছবি শুধু পটে লেখা, ওই যে শুধু নেহারিকা যারা, তুমি একটা কথা চিন্তা করো না যে নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নয়নের নিয়েছে যেটা। মাঝখানে নিয়েছো যেটাই, হুম, হুম। এই কথাটা তুমি তো যে কোনো ব্যাপারেই ভাবতে পারো। তুমি যখন তোর বাবাকে ভাবো, আমি আমার বাবাকে ভাবি, আমার মাকে ভাবি, আমার গুরুকে ভাবি, হ্যাঁ, তখন তো আমি অবশ্যই রিলেট করতে পারি। আবার অন্য একটা জিনিসও আমাকে
ভাবায়। যেমন রবীন্দ্রনাথ একবার জাগ্রেবে গেছিলেন, তো গিয়ে এক ভদ্রমহিলার বাসায় তিনি উঠলেন, সেখানে নাস্তা টাস্তা করলেন, করে সেই হোস্ট ওনাকে বলছেন যে আহ, গুরুদেব, ছাদে চলুন, আমাদের বাড়ির ছাদে অত্যন্ত সুন্দর প্রাকৃতিক দৃশ্য। তো রবীন্দ্রনাথ তখন তাড়াতাড়ি গেলেন, গিয়ে সেই দৃশ্য তাকে অভিভূত করে ফেলল। অদ্ভুত অদ্ভুত সুন্দর ছিল সে দৃশ্য। তিনি তাড়াতাড়ি বাসায় এসে একটি গান লিখলেন, সেটি হচ্ছে মধুর তোমার শেষ যে না পাই, প্রহর হলো শেষ। হ্যাঁ, হুম হুম। ভুবন জুড়ে রইল লেগে আনন্দ আবেশ। সেই গানেরই সঞ্চারিত একটি কথা আছে যে অঙ্গবিহীন আলিঙ্গনে সকল অঙ্গ ভরে। হ্যাঁ, তা আমি তো তোমাকে এই জায়গাটাতেই ভাবতে বলবো, বা আমি দর্শককে ভাবতে বলবো, যে অঙ্গবিহীন আলিঙ্গন কি হয়? আহা। কিন- কিন্তু হ্যাঁ হ্যাঁ, কিন্তু রবীন্দ্রনাথ তো ভেবেছেন তেমন করে। তার ভাবনাটা কত সুন্দর, যে অঙ্গ ছাড়াও কিন্তু আলিঙ্গন, যে সেই প্রকৃতি সেই সৌন্দর্য তাকে এমন ভাবে আলিঙ্গন করেছে যে তার সকল অঙ্গ ভরে সে আলিঙ্গন, পরশ সে অনুভব করছেন। ব্যাপারটা তাই, যে আমাদের অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। এখন অনেকে হয়তো সেটা, তুমি কিছুটা ঠিক, যে উপস্থাপনা হয়তো সেরকম হয় না, মানুষ আকর্ষণ হারিয়ে ফেলে। আর এছাড়া নানান রকম বিদেশি যন্ত্রপাতি, আহ বিদেশি সুর, এগুলির প্রতি একটা আকর্ষণ তো থাকেই মানুষের, আহ, থেকেই যায়। সুতরাং তো এই যে আহ, আমরা আমরা প্রত্যেক প্রত্যেক বছর এই যে ইদানিং কালে যেটা মানে সিডনিতে আমরা খুব ব্যাপকভাবে দেখতে পাচ্ছি, এক একটা বৈশাখ আসে মানে মোটামুটি মার্চ এপ্রিল মে জুন এই সময়টার মধ্যে দেখা যায় যে আমরা 13টা 14টা পর্যন্ত মেলা করে ফেলছি, বৈশাখী মেলা। জি হ্যাঁ, জি সেগুলো কোনো কোনোটায় হয়তো আপনি গিয়েছেন, কোনো কোনোটায় হয়তো দেখেছেন। তো জি এগুলোকে যদি আমরা মানে এগুলোর পক্ষে বিপক্ষে সমালোচনা আলোচনা তো অবশ্যই আছে। হ্যাঁ, জি ব্যবসায়িক কিছু কারণ তো অবশ্যই আছে এগুলোর পিছে, যেগুলো মানে একদম একদম সামনাসামনি দেখা যায়। জি কিন্তু জি। সাংস্কৃতিক ভাবে এরা সামগ্রিক ভাবে কি আমাদের সত্যিই কিছু দিতে পেরেছে বলে আপনি মনে করেন? আমার মনে হয় না। আমার মনে হয় না, কি কারণ এরা আহ, কোনো কিছুর ছায়া ফেলতে পারেনি। যেমন উম, একটা অনুষ্ঠান হচ্ছে, সেখানে 5-7 হাজার লোক বসে আছে, কিন্তু মানুষ রিলেট করতে পারছে না। যিনি গাচ্ছেন তিনিও খুব একটা দর্শকদের কাছে আসতে পারছেন না। আহ, আর যারা দর্শক বসে আছে, যেমন আমি 3-4 বছর আগে গেছিলাম, খুব উচ্চস্বরে শব্দ হচ্ছে, মিউজিক বাজছে, গান হচ্ছে, গানের কথা বুঝতে পারছি না। আহ, আর বাংলা গান মূলত অনেকটা বৈঠকি গান, মানে কাছ থেকে বসে শোনার গান, উপলব্ধির গান। আহ, খুব একটা শাউটিং না। হ্যাঁ, যেমন আমাদের লোকগানের কথাই যদি বলেন, সেগুলি কিন্তু উপলব্ধি করার গান। হ্যাঁ, আমাদের জারি গান সারি গান সেগুলি একটু উচ্চ স্বরের গান, সবাই হুম। সমবেত একসাথে গায়, মাঝি হ্যাঁ। মাল্লার একসাথে গায়, হুম সেটা হুম হুম। অবশ্যই একটা আনন্দ ঘন মুহূর্তে হয়তো তারা গান করে। কিন্তু বাদ বাকি আমাদের বাকি বাংলা গান খুব একটা উচ্চস্বরের গান নাই, ফলে শাউটিং আমাদের বাংলা গানে খুব কম। হম আহ, সেজন্য বলছি যে গানটা উপলব্ধির ব্যাপার, বাংলা গান। না, ইভেন বেটোফেন শোনেন না আপনি, আপনি যদি বেটোফেনে শোনেন, দেখবেন যে একটা কোয়াইটনেস আছে, আপনাকে মন দিয়ে শুনতে হবে, তাহলেই আপনি রসটা আস্বাদন করতে পারবেন, উপভোগ করতে পারবেন। ফলে সবকিছুই, আহ, গানের দুইটা দিক থাকে অবশ্যই, একটা ক্লাসিক্যাল, আরেকটা হচ্ছে কন্টেম্পোরারি। ক্লাসিক্যাল যেটা সেটা অবশ্যই ক্লাসিক্যাল, আর কন্টেম্পোরারি অবশ্যই এখনকার গান। আহ, দুইটাই, দুইটারই দর্শক থাকবে। কিন্তু আমার কাছে একটাই, সবাইকে আমি আবেদন জানাতে চাই, যে আমাদের নিজস্ব সংস্কৃতিটাকেও সম্মান করতে শেখা উচিত। আহ, আরেকটা গল্প, ছোট গল্প কি আমি বলবো? সময় আছে হ্যাঁ হ্যাঁ 2 মিনিট? নিশ্চয়ই নিশ্চয়ই অবশ্যই। নিশ্চয়ই। আমি একবার খেলা দেখতে গেলাম ক্যানবেরায়, বাংলাদেশের আর আফগানিস্তানের খেলা।
এই কিছুদিন আগে, বছর 2-1-3 হবে, তাই না? ওয়ার্ল্ড কাপের খেলা। জি জি। তো গেছি তো, আমি আমার সিট যেটা কিনেছি সেটা খুব সামনে ছিল, সামনের দিকে। তো প্রচন্ড রোদ, তা আমি বসতে পারছিলাম না, তো আমি পিছনে ভাবলাম যে ছায়ার নিচে গিয়ে বসা যায় কিনা। তো আমি দেখেছি যে 7-8 জন ছেলে পেলে, তাদের বয়স 18 থেকে 25, বাংলাদেশের ছাত্র, তারাই আমাদের এখানে অস্ট্রেলিয়াতে পড়তে। তা আমি গিয়ে ওদেরকে একটু রিকোয়েস্ট করলাম যে ভাই, আপনাদের এখানে তো 2-3টা সিট খালি দেখছি, আমি কি বসতে পারি? তো হ্যাঁ আঙ্কেল, আপনি বসেন, অসুবিধা নেই। আমি ওদের পাশে, ওরা 7-8 জন 10 জন এক লাইনে, আমি ওদের পাশে বসলাম। একটু পরে এই যখন খেলা শুরু হলো, তখন দুই দেশের জাতীয় সঙ্গীত হচ্ছে। তো যখন জাতীয় সঙ্গীত হচ্ছে, তখন তো কোনো একটা সময় আমার চোখে পানি এসেছে। আহ, তো তখন দেখি যে পাশের ছেলেটা, আমি হয়তো শব্দ করেছি একটুখানি, পাশের ছেলেটা আমার দিকে তাকিয়ে ও কান্নাকাটি শুরু করলো। হ্যাঁ, এবং তারপরে 5-6 জন ওকে দেখে আবার কান্নাকাটি শুরু। ব্যাপারটা এইরকমই, যে তার হয়তো তার দেশের কথা মনে পড়েছে, বাপ মাকে ফেলে এসেছে, এই দেশে প্রবাসে একা আছে। তো সুরের শক্তিটা, গানের শক্তিটা কিন্তু ওইখানেই। আহ, তারপরে ওরা যতবারই ওরা বাইরে যাচ্ছে, আমার জন্য খাওয়া নিয়ে আসছে বিভিন্ন রকম। আঙ্কেল আপনি এটা খান, আঙ্কেল আপনি এটা খান, আপনার জন্য নিয়ে এসছি বার্গার, আইসক্রিম, এটা ওইটা। তো আমি আমি ঠিকই বুঝতে পেরেছিলাম যে ওরা কতটা দেশকে ভালোবাসে। আহ, এবং সেই সাথে এটাও বুঝলাম যে আহ, গানের বাণী কত শক্তিশালী হয়। মাতর বদন খানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি, এটা যদি শুধু বলার বলার জন্য বলা হয়, সেটা একরকম। কিন্তু এটা যদি সত্যিকারের কেউ মিন করে গাওয়ার সময় বা শোনার সময়, তাহলে তার চেহারা অন্যরকম। আমাদের আমাদের জাতীয় সঙ্গীতটা আসলেই মানে এটা প্রবাসে তো বটেই, দেশেও হ্যাঁ সুরটাই এত তীব্র একটা সুর, মানে দ্যাটস রাইট, মানে মনে হয় চিরে দেয় একেবারে, দ্যাটস রাইট। চিরে দেয়। হ্যাঁ, কবিগুরু মানে নিশ্চয়ই সে ধরনেরই একজন দেবতা ছিলেন। এই গানটার গঠনটাই এমন। সত্যি সত্যি এই 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 বোধ আমার মনে হয় যে শত 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 বললে ভুল হবে, লক্ষ লক্ষ প্রবাসী বাঙালি নিশ্চয়ই বোধ করেছেন বিভিন্ন সময় স্টেডিয়ামে বা জি, যে কোনো জায়গায় জাতীয় জি। সঙ্গীতটা বাজলে আসলে এই যে এই 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 চোখের কোণে আমাদেরও তখন অশ্রু সংবরণ করতে হয়। আম, আসলে ক্রমাগত আমি প্রশ্ন করে যাচ্ছি, পিয়াকেও মনে হয় একটু প্রশ্ন করার সুযোগ দেওয়া উচিত, কারণ না, ওর ঠিক আছে। উনি উনি মানে আপনার আপনার যে পরিমাণ অভিজ্ঞতা সেটাকে পিয়া যতটুকু কাছ থেকে দেখেছে, আমার আসলে সেই সৌভাগ্য খুব খুব কম হয়েছে। হুম, তো যেটা আমাদের আমাদের নতুন জেনারেশন, এই যে দেশের সাথে আমাদের একটা সেতু বন্ধন তৈরি করার কাজ, এই প্রবাসে যে মেলাগুলো হয় বা যে সাংস্কৃতিক জি, অনুষ্ঠানগুলো হয়, বৈশাখ জি, কেন্দ্রিক বিশেষ করে, আহ জি, পিয়া এই জিনিসটা আরো ভালো বলতে পারবে। ব্যাপারটা হচ্ছে যে আমরা বিদেশে একটা প্রজন্ম বড় হচ্ছি, দেশ থেকে বিচ্যুত বা একটা নাটাই ছেঁড়া ঘুড়ির মতো আমরা উঠতে উঠতে এখানে চলে এসেছি যে কোনো কারণেই হোক। জি, এই যে সংস্কৃতিটা বা আমার সুর, আমার ভাষা, আমার গান কোনো একটা উপলক্ষকে কেন্দ্র করে এই যে আমার সাথে জড়িত হয়, আমাদের যে একটা টান তৈরি হয় বা আমাদের একটা সেতু বন্ধন তৈরি হয়, আমি কিছুক্ষণের জি, জন্য হলেও এখানে আমাকে 364 দিন যদি আমাকে ইংলিশে কথা বলতে হয়, ওই একটা দিন আমি কোনো একটা মেলায় গিয়ে আমি একটা বাঙালির জি, সাথে বাংলায় কথা বলবো। প্রিয়া, আমি জানতে চাই যে তোমার দৃষ্টি থেকে দেখা অভিজ্ঞতাটা কিরকম ছিল, বা সালেকিন আঙ্কেলের সাথেই আসলে তোমার অভিজ্ঞতাটা কিরকম ছিল, তুমি দূর থেকে ওনাকে কিভাবে দেখেছো, বা তোমার প্রশ্নটা কি ওনার কাছে, এই আমি যে আমরা। হ্যাঁ হ্যাঁ, বলো। আমি একটু কনক্লুশন টানছি বলো। হুম সময়ের স্বল্পতার কারণে। তারপরেও হ্যাঁ, এটা বলতে চাই, এটা অবশ্যই সালেকিন আঙ্কেলের সার্থকতা যে আমাদের যে প্রজন্ম, সেই প্রজন্মকেও রবীন্দ্রনাথের সাথে পরিচয় করিয়ে দেওয়া, রবীন্দ্রনাথকে ভালোবাসতে শেখা,
আম, বাংলাকে ভালোবাসতে শেখা, সেটা হ্যাঁ, শুধু বাংলা ভাষা না, সংস্কৃতিটাকে সংস্কৃতি অ্যাজ এ হোল। অ্যাজ আ হোল। এবং আম, জিনিসটা হচ্ছে এরকম, প্রত্যেকটা প্রোগ্রামের জন্য যেই পরিমাণ রিসার্চ আঙ্কেল করেন, আমাদেরকে যত আদর করে ভালোবেসে যত্ন সহকারে শেখান, সেই জিনিসটার জন্যই এই প্রজন্মের হয়েও বা ওনার পরবর্তী প্রজন্মের হয়েও আহ ওই রকম ভাবে উপলব্ধি ভালোবাসাটা জন্মেছে। এটা অন্য কারোর কাছে হয়তো আমি পেতাম না, এবং তার জন্য আমি অনেক অনেক কৃতজ্ঞ। এবং আমি জানি প্রতিটি সবাই অনেক কৃতজ্ঞ, তাছাড়াও যারা প্রতিটির প্রোগ্রাম দেখেছে তারাও একমত হবে, আমি শিওর। এবং মানে ডেফিনেটলি। এর সাথে আমি আসলে চাই আঙ্কেল একটা গান করুক, যাতে করে আমরা এই সাথে গান দিয়ে। সাথে আমি 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 ছোট্ট একটা প্রশ্ন, হ্যাঁ, এবং বলুন। তারপরে আমি 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 গানটা দিয়ে শেষ করতে চাই খুব ছোট করে। যদি আহ, এখন অনেক আয়োজক আছেন, তাদের অর্থনৈতিক সক্ষমতা অনেক বেশি। হ্যাঁ, আমাদের সামনে এখন 13, 14টা, 15টা অনেক অনেক মেলা হচ্ছে। এবছর ঘটনাচক্রে আমরা সেটা করতে পারলাম না, হয়তো আগামী বছর পারবো। এই যে আমাদের একটা চিন্তা করার যে একটা স্কোপ তৈরি হয়ে গেল, যে আসলে আমরা বৈশাখ মিস করছি বা বৈশাখের অভাব অনুভব করছি, আমাদের নববর্ষের অভাব অনুভব করছি। কি কি পেলে বা মেলার চেহারাটা কিরকম দেখলে সত্যি সত্যি আমাদের ভেতরে যে ক্ষুধাটা আছে বা যে তৃষ্ণাটা আছে, সেই তৃষ্ণাটা নিবৃত্ত হতো? আপনার সাজেশন তাদের উদ্দেশ্যে। আমার সাজেশন হচ্ছে যে মেলায় মূলধারার বাংলা গান হওয়া উচিত। শুধু গান না, আমাদের নাচ, আমাদের লোকগান, আমাদের বিভিন্ন রকমের লোকগান আছে না? আমরা যদি রামপ্রসাদী গানের কথা বলি, একটা রামপ্রসাদী গান শুনলে মানুষের মনটা অন্যরকম। হ্যাঁ, আবার ধরেন জারি সারি ভাটিয়ালি, সেটা আবার একরকম অন্য ধরনের একটা গান। আমাদের হুম রবীন্দ্রনাথের গান, আমাদের দেশের গান, আমাদের ভাষার গান, আমরা বছরে যখনই সুযোগ পাই, আমাদের উচিত আমাদের শ্রোতাদেরকে এই সমস্ত জিনিসগুলি মনে করিয়ে দেয়া যে একদিন আমরা বাঙালি ছিলাম, একদিন আমাদের এই গানগুলি ছিল, একদিন আমাদের এই কবিতাগুলি ছিল। আজকে এখন সময় যার যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়। হুম এই এই কবিতাগুলি তো উম, আমাদের বারবার শুনতে হবে। হ্যাঁ, কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, এই কবিতা তো আমাদের বারবার শুনতে হবে এবং শোনাতে হবে। তো সেজন্য আয়োজকদের উচিত যে এমন কোন অনুষ্ঠানের ব্যবস্থা করা যেখানে দর্শক আর শিল্পীরা খুব কাছাকাছি থাকবে। 0.5 কিলোমিটার দূরে স্টেজ হবে, আর আমি স্টেডিয়ামের এই পাশে বসে দেখবো। এতে কোনো শিল্পীর সাথে দর্শকের কোনো যোগাযোগ হয় না। একটা যান্ত্রিক, উনি কি, কথাও হয়তো বোঝা যায় না যে উনি কি গান করছেন। মোটামুটি এইটাই ফরম্যাট হবে যে একটা স্টেজ হবে, তো খুব কাছাকাছি দর্শকরা চারপাশে, দরকার হলে গোল হয়ে বসবে। সেখানে জারি গান হতে পারে, সেখানে পুতুল নাচ হতে পারে। হুম সেখানে বাচ্চাদের জন্য ঘুড়ি উড়ানো হতে পারে, হাডুডু খেলা হতে পারে। হুম, হ্যাঁ, যেই খেলাগুলি খেলে আমরা বড় হয়েছি। হ্যাঁ, যেগুলি বাচ্চারা, আমাদের এখানকার প্রজন্মের বাচ্চারাও শিখবে। যে আমরা কিভাবে দিন পার করেছি। এবং এটাতে কোনো তো অন্যায়, মানে আমি কোনো আহ, অন্যায় দেখি না যে এই কথাগুলিকে মনে করি না। যেমন হয়তোবা ইতিহাসে তোমাদের নাম লেখা হবে না। হ্যাঁ, বড় বড় মানুষের ভিড়ে তোমাদের কথা কেউ কবে না, একটা গান আছে, এক নদী রক্ত হুম হুম। পেরিয়ে বাংলার আকাশে। এক নদী রক্ত পেরিয়ে। জি। হ্যাঁ, তা আমার কাছে মনে হয় যে আমি যতগুলি গান শুনেছি, যত দেশের গান শুনেছি, এই দুটা লাইন হচ্ছে বেস্ট। যে আমাদের লাখো মুক্তিযোদ্ধাদেরকে আমরা চিনলাম না, তাদেরকে আমরা দাম দিলাম না, কেউ কোনোদিন জানবেও না যে ওই যে লুঙ্গি পরা একটা ছেলে, বয়স্ক বৃদ্ধ, গ্রামের একটা রেস্টুরেন্টে বসে চা কাপ ধুচ্ছে, হাঁড়ি পাতিল ধুচ্ছে, সে একসময় বন্দুক তুলে নিয়েছিল। আহারে আহারে হ্যাঁ, আহারে। সে কিছুই পেল না, কিছু পাওয়ার জন্য তো সে যুদ্ধ করেনি। কিন্তু আমরা যখন আহ, আরো অন্যকে সম্মানিত করি, তখন ওই লোকটা না জানি কত যন্ত্রণা পায় যে আমি তো যুদ্ধ করেছি, কেউ আমাকে তো কেউ কোনদিন ডাকলোই না। তো সম্মান যদি করতে হয় তাহলে ওই সমস্ত লোকজনকে সম্মান করা উচিত। বীর প্রতীক, বীর উত্তম ওদের হওয়া উচিত। আহ, যারা কোনো কিছু কোনোদিনও পায়নি, কোনো কিছু পাওয়ার জন্য
তারা যুদ্ধ করেনি। আমরা যারা শহুরে মানুষ, আমরা এই সমস্ত সুযোগ সুবিধা ভোগ করেছি। কাজে এই যে আমি কথাটা বললাম তোমাকে, যে হয়তো বা ইতিহাসে তোমাদের নাম লেখা হবে না, বড় বড় মানুষের ভিড়ে তোমাদের কথা কেউ পাবে না, আসলেই তো ঠিক, এটা আসলেই তো সত্যি। তা আমরা যখন গানটা গাই তখন যদি এই কথা মনে করি বা দর্শকদেরকে মনে করিয়ে দিই যে আমাদের অনেক আনসাং হিরো আছে, হিরোজরা রয়ে গেছে, তাদেরকে চলেন আজকে আমরা স্মরণ করি, তখন এই গানটার অর্থটা বদলে যায়। হ্যাঁ, আসলে কি ব্যাপারটা তাই যে সবকিছুর এইরকমই সমন্বয়ে অনুষ্ঠান হওয়া উচিত। সবকিছুর সমন্বয়ে জিনিসটা ঘটে। এটা হ্যাঁ, যে এক্সপেরিয়েন্স করেছে আঙ্কেলের আম অনুষ্ঠানগুলো সে জানবে। আমি মনে করি শুভজিৎ তুমিও দেখেছো ওনার প্রোগ্রাম। সো তুমিও নিশ্চয়ই। একমত হবে যে আমরা যখন গান করি সেটা ফিল করে গাইলে দর্শকদের কাছে অ্যাপিলটা অনেক বেড়ে যায়। ডেফিনেটলি। এবং তাছাড়াও আসলে মানে পুরো জিনিসটা পরিবেশটা তৈরি করার পিছনে যেই সময়টা দিতে হয় একটা অনুষ্ঠান শুরুর আগে, সেটা অনেকে দেয় না। যে কেউ স্টেজে উঠে গেলেই আসলে চলে না, আসলে তার ওই এবিলিটিতে থাকা, সেটা আসলে জিনিসটাকে আসলে ম্যানেজ করা। রেসপেক্ট করা আসলে। এবং এটাও হয় যে, যেমন আমার সাথে অনেকদিন থাকার ফলে আমার দলে যে সমস্ত ছেলেপেলেরা আছে তাদের আমি যে পরিবর্তন সেটা আমি দেখতে পাই। যেমন গত অনুষ্ঠানে আমাদের একটা গান ছিল, এক ছেলে একটা গাচ্ছিল, এ পরবাসে কে রবে হায়, এ পরবাসে কে রবে হায়। হ্যাঁ, মানে এই প্রবাসে কে থাকবে, এখানে কোনো মায়া নাই, এখানে শুধুই দুঃখ, কেউ কাকে কাছে টানে না। হ্যাঁ, এ পরবাসে কে রবে হায়। 4 লাইনের একটা গান ছিল। এই গানটা যখন সে গাইছিল তখন সে গাইতে পারছিল না। তার বয়স কিন্তু আমার অর্ধেক, কিন্তু আমার মনে হয় যে আমাদের একসাথে একসাথে আমার সাথে থাকার ফলে, বা এতদিন আমরা একসাথে, আমি যে সমস্ত কথাবার্তা ওদের বলি, এতে ওদের আহ, ওরা অনেক বেশি ভেতরে ঢুকতে পারে। হম, এইটাই হচ্ছে আনন্দ। একটা গান শুনে যদি তুমি কাঁদতে পারো, বা একটা গান, আহ, গানের কথা যদি তোমাকে কাঁদায়, বা একটা গান যদি তোমাকে সাংঘাতিক আনন্দ দেয়, হম, ব্যাপারটা তো তাই, সেটাই তো চাই। রবীন্দ্রনাথ তো সেই জন্যই লিখেছেন। হ্যাঁ, তো ব্যাপারটা তাই, আমার মনে হয় যে সেই জন্যই আহ, ভালো একজন মেন্টর বা একজন জ্ঞানী, একজন কেউ তোমার পাশে যদি থাকে, তাহলে তোমার যে অবয়বটা হবে, আর তুমি যদি সারা জীবন শুধু গানই করে যাও, ক্যাসেট শুনলে, ইউটিউব শুনলে, গান উঠালে, তাহলে তোমার গানটা একটা অন্যরকম। হুম, গানটা অন্যরকম একটা চেহারা নেবে। অন্যরকম একটা চেহারা হবে, তুমি শুধু গানটাই গেয়ে যাবে, গলা দিয়ে গেয়ে যাবে, তাই আসলে হ্যাঁ, না? কিন্তু গানের সাথে আসলে সংযোগটা স্থাপিত হবে না। হ্যাঁ, আমাদের আমাদের আসলে এই যে এই লকডাউন সিচুয়েশনে থাকতে থাকতে মানুষজনের যেহেতু এখন মানে মানসিক অবস্থাটাও খুব একটা ভালো নেই। মানে জি, আমরা এর আগে দীর্ঘ আড্ডা দিয়েছি, আপনার মনে আছে হয়তো। দু জি, ঘন্টা জি, আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গান বাক্সে আমরা এর আগেও আপনার জি, সাথে আলাপ করেছি। আমাদের আমাদের সাথে অনেকেই যোগাযোগ করেছেন এবং অনেকেই বিভিন্ন সময় অনুরোধ করেছেন যে সিরাজুস সালেকিনকে আর কিভাবে পাওয়া যায়। সেক্ষেত্রে আপনাদের দর্শকদের একটা একটা ইনফরমেশন জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে উনি কিন্তু বাংলাদেশে যে স্বল্প সময়ের জন্য যান, আমাদের প্রবাসীদের যে ছোট্ট একটু সময়ের জন্য দেশে যাওয়ার সুযোগ ঘটে, সেই সুযোগেও কিন্তু উনি বাংলাদেশে গিয়ে গান শিখিয়েই আসেন। উনি বিভিন্ন কর্মশালা করেন এবং কর্মশালায় উনি কিন্তু আমাদের বয়সী, আমাদের থেকে কম বয়সীও মানে যারা ইয়াং এইজের যারা ছেলেমেয়েরা আছে, তাদেরকে কিন্তু উনি গান বিষয়ে শিক্ষা দিয়ে থাকেন। গান বাক্স এই বিষয়টাকে প্রমোট করার চেষ্টা করে যে আমরা যে সংস্কৃতি নিয়ে জন্মেছিলাম, সেই সংস্কৃতি যতটা সমৃদ্ধ, ঠিক ততটা সমৃদ্ধতা নিয়েই কিন্তু আমরা এই যে আমাদের এই দীর্ঘ পথযাত্রা, একটা জীবনযাত্রা, এর মধ্যে যাতে আমরা আমাদের যে যে গুণগুলো, যে রসদগুলো, যে মশলাগুলো আমরা নিয়েই জন্মেছিলাম, আমরা পৈতৃক সূত্রে পেয়েছিলাম, আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছিলাম,
আমাদের পথ চলার পথ, এগুলোকে যাতে আমরা ভুলে না যাই। এরকম ছোট ছোট কিছু উপলক্ষ আসে। আমাদের সৌভাগ্য ঘটে সিরাজুস সালেকিনের মতো আহ আমাদের আমাদের একজন বটবৃক্ষের সাথে মানে রাস্তায় চলতে চলতে হয়তো দেখা হয়, এবং তার কাছ থেকে হয়তো আমরা একটা দুটো ফল নিতে পারি। আপনাদেরকে আসলে ঠিক কথা দিতে পারছি না, কিন্তু আমাদের একটা পরিকল্পনা চলছে যে বাংলা গান নিয়ে, মানে কিভাবে এলো আমাদের বাংলা গান এবং কিভাবে তার গতি প্রকৃতি পরিবর্তিত হলো, সেটা নিয়ে সম্ভবত সিরাজুস সালেকিন আমাদের সাথে আরো কিছু অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এবং আপনাদের যে সেখান থেকে আপনাদের যা যা ক্ষুধা যা তৃষ্ণা আছে, ওনার কাছ থেকে যা যা নেয়ার আছে, আপনারা দরকার মতো আপনাদের প্রয়োজন মতো এবং আপনাদের তৃষ্ণা মতো সেটা ওনার কাছ থেকে দয়া করে আদায় করে নেবেন। আমাদের এই করোনা আক্রান্ত সময়ে সবারই অ্যাটেনশন স্প্যানও একটু শর্ট হয়ে আসছে, সবার মানে সবাই আসলে মানসিকভাবে খুব একটা ভালো নেই। সেজন্য অনুষ্ঠানের শুরুতেই সবাইকে যখন জিজ্ঞাসা করা হয় যে আশা করি সবাই সবাই ভালো আছেন বা কেমন আছেন আপনারা, আজকে কিন্তু সেই বাক্যটি দিয়ে আমি অনুষ্ঠান শুরু করিনি, কারো কাছেই জানতে চাইনি যে আপনারা কেমন আছেন। সালেকিন আঙ্কেলের কাছে অবশ্য জানতে চেয়েছিলাম। যাই হোক, পৃথিবী এখন একটা মহামারী অতিক্রম করছে। আমরা এই মহামারীর পরে কারা কারা থাকবো, কারা কারা থাকবো না, আমরা কিছুই আসলে জানি না। সম্পূর্ণভাবে অনির্দিষ্ট একটি ভবিষ্যৎ। দেশের অবস্থাও আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কিভাবে র্যাপিডলি পরিবর্তিত হচ্ছে, এবং আমাদের দেশও আক্রান্ত হয়েছে, সেখানেও অবস্থা বিশেষ ভালো নয়। তাহলে কি গানের অনুষ্ঠান দিয়ে বা গান সম্পর্কিত আলোচনা করে কি এই মহামারী থেমে যাবে? কোনো যুদ্ধ থেমে যাবে? মিডল ইস্টের যুদ্ধ থেমে যাবে বা কোনো ক্ষুধা কমে যাবে? কিছুই হবে না। এই দিনগুলো মানে এই দিনগুলো হয়তো একসময় থাকবে না। এই গানগুলোও হয়তো একসময় থাকবে না। সবকিছুই নিঃশেষ হয়ে যাবে। তাহলে এই গান দিয়ে আমরা কি করতে পারি? এই পথ চলা তো একটা সম্পূর্ণভাবে অনিশ্চিত পথ চলা। তো এই মৃত্যুর মধ্যে গান আসলে কি দিতে পারে? কিছুই করতে পারে না। শুধু সামান্য একটু কাজ করতে পারে, যেটা আমরা যখন গান বাক্স থেকে একটা পোস্ট দিয়েছিলাম যে সিরাজুস সালেকিন আমাদের সাথে আসছেন, সেখানে আমরা উল্লেখ করেছিলাম যে যেথায় ব্যথা তোমার সেথা নিবিড় করিয়া ধরিব হয়ে, একটুখানি ওষুধ লাগিয়ে দেবে। হ্যাঁ, এই দুঃখের মধ্যে, এই 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 এত হতাশার মধ্যে, এই গৃহবন্দী অবস্থার মধ্যে আমাদের এই সামান্য আয়োজন আপনাদের যদি একটুও ভালো লেগে থাকে, তাহলে দয়া করে আমাদের ভিডিওটির নিচে যে কমেন্ট সেকশন আছে, সেই কমেন্ট সেকশনে আমাদের কাছে কমেন্ট করে আপনার অনুভূতিটি জানিয়ে দিতে পারেন। দোয়া করবেন আমাদের জন্য, আশীর্বাদ রাখবেন। সকলেই কামনা করবেন এই মহামারীটিকে যাতে আমরা সকলেই একসাথে মোকাবেলা করে আবার নতুন বর্ষ একটি পালন করতে পারি। সামনের বছর আশা করি আবার দেখা হবে। এবং সাধারণত যেটা দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করি, গত অনুষ্ঠানে অনেক ভারী ভারী কথা হয়েছিল, এই অনুষ্ঠানে আমরা একটু ক্যাজুয়াল কথা বললাম, এবং যেহেতু আমরা স্টুডিও থেকে সম্প্রচার করতে পারছি না, তাই এবার একটু গানের পরিমাণ কমই থাকলো। কিন্তু অনুষ্ঠানটা আমরা শেষ করতে চাই অবশ্যই একটি গান দিয়ে। সিরাজুস সালেকিন মানেই গান। এবং একটা একটা ছোট্ট বিষয় আসলে যোগ করতে ভুলে গেলাম আমি। সেটা হচ্ছে যে ওনার ফেসবুক টাইম লাইন আমি চেক করছিলাম, সেখানে আপনারা খেয়াল করলেন আমাদের অনেক বড় বড় মেলাগুলো যেটা হয়, তার মধ্যে একজন শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব ছিলেন প্রফেসর আব্দুর রাজ্জাক, ডক্টর আব্দুর রাজ্জাক। তিনি কিছুদিন হলো প্রয়াত হয়েছেন। তিনি যখন মোটামুটি ভাবে মুমূর্ষু ছিলেন, বলা যায় প্রায় প্রায় মৃত্যু সজ্জায়, যখন তার পাশে বসে সিরাজুস সালেকিন তাকে গান শুনিয়েছিলেন। এই মৃত্যু পথযাত্রী জেনারেশনকেও শুধু গান শুনিয়ে হয়তো জীবিত করে তোলা যাবে না, কিন্তু সামান্য একটু স্পর্শ করে দেয়া যাবে। আমাদের চেষ্টাটা সেটাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সিরাজুস সালেকিনের গানটির মাধ্যমে আজকে আমরা অনুষ্ঠানটি শেষ করতে চাই। মধুর মধুর ধ্বনি বাজে হৃদয় কমল অনুমাসে, মধুর মধুর ধ্বনি বাজে হৃদয় কমল অনুমাসে, নিভৃত বাঁশি না পানি অমৃত
আহা খুবই আবার চমৎকার। দেখা হবে কোনো এক সময়, আবার দেখা অবশ্যই হবে, দেখা হবে। নিশ্চিতভাবেই দেখা হবে। সকলেই শুভকামনা রাখবেন আমাদের জন্য, শুভকামনা রাখবেন গানবাক্সের জন্য, শুভকামনা রাখবেন সিরাজুস সালেকিনের জন্য। আমি আরজে শুভ ছিলাম আপনাদের সাথে, সিরাজুস সালেকিন ছিলেন, আর ছিল আরজে পিয়া। আশা রাখি খুব শীঘ্রই আবার দেখা হবে। লকডাউনের এই পর্বগুলোর আমরা নাম দিয়েছি কোয়ারেন্টাইন। আপনারা সময় মতো নোটিফিকেশন পেয়ে যাবেন যখনই আমরা লাইভে আসি। দয়া করে এই সময়ে নিজেদের ঘরে থাকবেন এবং নিজেদের ঘরে থেকেই আমাদের সাথে অংশগ্রহণ করবেন। আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেডিও গান বাক্স 90.5, কানেক্টিং বাঙালি অস্ট্রেলিয়ানস। শুভরাত্রি। শুভরাত্রি।